আমাদের ওটা ইনস্টল করার কথা, তাই না? এরকম ছিল, তাই কিনা? আমাদের আজকে ইনস্টল শেখার কথা। হ্যাঁ, ফ্রেমওয়ার্কের ইনস্টল শেখার কথা। আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়তে দিয়েছিলাম। ইনস্টলেশন অফ কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক, তারপর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলা হচ্ছে কোঅর্ডিনেটরের। কিছু বলেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে। অ্যাডভান্টেজটা আগে বলেন। বাংলাদেশ easy handling and customizing, code কম লিখতে হয়, lightweight and expensive অনেকগুলি প্রোগ্রামে কম্পিউটার নেই। একটা হেল্পার গুলো তো অবজেক্ট ওরিয়েন্টেড নেই। একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কতদিন আমি বলেছি রিলিজ হয় না ফ্রিকোয়েন্টলি। ওকে, নতুন একটা কোম্পানি দায়িত্ব নিয়েছে, সো হোপফুলি আমার রকিং অবস্থায় চলে আসবে, আগের যে অবস্থা ছিল। আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কটার ইনস্টলেশনে যাব। ইনস্টলেশন বলতে আমরা এটাকে আনজিপ করে এসসিডক্স এ রেখেছি, বাট এটাকে যদি আমরা কাজের উপযোগী করতে চাই, আমরা প্রজেক্ট স্টার্ট করব, ওই অবস্থায় নিতে হলে প্রি রিকুইজিট কিছু সেটআপ বা কিছু কোড ইন্টিগ্রেট করতে হয়, বা কিছু কিছু জায়গায় কিছু জিনিস চেঞ্জ করতে হয়, সেটাকেই আমরা ইনস্টলেশন বলছি। এক, মনে করেন যে আমি বাসা থেকে যখন অফিসের দিকে আসতে যাচ্ছি, আমাকে আমার ওই ল্যাপটপের ব্যাগটা, মানি ব্যাগ, গাড়ির চাবি, এগুলো সব নিয়ে বের হতে হচ্ছে, রাইট? আদারওয়াইজ আমি যেভাবে আছি সেভাবে যদি বের হয়ে অফিসে চলে আসি, একেবারে অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাব না? আমাকে আবার ফেরত যেতে হবে, নিয়ে আসতে হবে অনেক কিছু। তার মানে আমি যদি কোনো একটা কাজের প্রিপারেশন নেই বা কোনো একটা কিছু করতে চাই, ডেফিনেটলি যে জিনিসগুলো আমার লাগবেই, অত্যন্ত ইম্পর্টেন্ট, সেগুলো আমরা নিয়েই বের হব, রাইট? বারবার যাব আসবো এরকম করতে গেলে তো কাজের সময় পাওয়া যাবে না, রাস্তাতেই সময় শেষ হয়ে যাবে। সেটা বোঝা যাচ্ছে? তো বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক এর অ্যাডভান্টেজে আমি যে বিষয়গুলো আছে, এখানে বেশ কিছু রিসোর্স অ্যাড করা আছে অ্যাজ এ লাইব্রেরি, অ্যাজ এ হেল্পার। লাইব্রেরিটা হচ্ছে ক্লাস, আর হেল্পার গুলো হচ্ছে ফাংশন ডেফিনেশন। ওই পার্টটা লাইব্রেরি, এটা অবজেক্ট ওরিয়েন্টেড, আর হেল্পার গুলো হচ্ছে কি নন অবজেক্ট, রাইট? এটা বিভিন্ন ফাইলের মধ্যে ফাংশন ডেফিনেশন আছে, আপনি কল করে কাজ করবেন। অনেক রিসোর্স এখানে আছে যেটা আপনার যে কোনো ধরনের প্রজেক্টের প্রয়োজনে কাজে আসতে পারে। জেনারেল টাইপের ফাংশনালিটি, জেনারেল টাইপের ক্লাস কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে এমবেড করা আছে। আমরা যদি কাজ করতে যাই, কিছু কিছু হেল্পার আছে লাইক ডেটাবেস, সেশন, এক্সএমএল, আরপিসি, এই লাইব্রেরি গুলো অটোমেটিক যদি আমরা লোড করে রাখি, যে লাইক আমি নিয়ে বের হলাম, তাহলে খুব সহজে ইউজ করতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম যে যে জিনিসগুলো আমার বেশি বেশি লাগবে, আমি তখন সেই জিনিসগুলো রিসোর্স আকারে ওভারহেডে নিয়ে নিব, আর বাকি যেগুলো পরে প্রয়োজন পড়বে টুকিটাকি কাজে, তখন ইচ্ছে মতো যেন আমি নিয়ে নিতে পারি। ওই যে জায়গাটা যেখানে সেটআপটা আমাকে দিতে হয়, এটাকে আমরা নরমালি অটো লোড বলে থাকি, অটোমেটিক লোড করে নেবে। আর প্রয়োজনীয় জায়গাতে প্রয়োজনীয় রিসোর্স আমরা প্রয়োজন অনুসারে লোড করব। তার মানে কিছু অটোমেটিক লোডের সেটআপ আমাকে দিতে হবে। তারপরে আছে ডেটাবেস। আমি যদি ডেটাবেসের কানেকশন, ডেটাবেসের ক্লোজিং নিয়ে অনেক বেশি ওরিড থাকি, আমি কাজ করারই সময় পাবো না, তাই না? আর প্রজেক্ট স্টার্টিং এ তার ডেটাবেসের কানেকশন, সার্ভার কানেকশন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ফ্রিলি কাজ করতে পারবো। তো ওই সেটআপটাও দিতে হয় ইনস্টলেশন এর টাইমে। সেকেন্ড, থার্ড হলো যেটা, সেটা হচ্ছে যে আমাদের ডোমেন অ্যাড্রেসটা কি হবে, আমাদের সাইট ইউআরএল এর এক্সটেনশনটা কি হবে, আমার সিকিউরিটি কিটা কিভাবে এনশিওর করা যাবে,
সবকিছু করার জন্য আরেকটা পার্ট আছে, আরেকটা পোর্শন আছে, সেখানে আমাদের কিছু কাজ করতে হয়। তো এই যে 4-5টা বা 3টা পোর্শন আমি বললাম, এই 3টে পোর্শনে কিছু কাজ করাকেই আমরা বলছি ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন। আর যে পেজটা এসেছে এটা বোঝা যে কোথা থেকে কিভাবে আসলো। লাস্ট ক্লাসের লাস্ট সেশনে যেটা আমি বলেছিলাম যে কোডিগনেটর ফ্রেমওয়ার্কের ঢোকার দরজা হচ্ছে কন্ট্রোলার, আর বের হয়ে যাওয়ার দরজা কি মডেল, আর ভেতরের অংশ যা দেখবো সে হচ্ছে কি আমার ভিউ, তাই না? আচ্ছা, যারা বড় বড় মানুষ তাদের নাকি ছোট করে দরজা থাকে বের হয়ে যাওয়ার জন্য, তাই না? মাটির নিচ দিয়ে অনেক দূর যায় নাকি ওঠে, তাই না? হ্যাঁ, মানে করে করে রাখতে হয় তাদের, কারণ যখন তখনই বিপদ আসতে পারে। যাই হোক, রাজাদের নাকি থাকতো না, যে ঢুকে যেত তারপরে বহু দূর নাম যে ছিল কি যেন একটা তো সুড়ঙ্গপথ বা এমন কিছু সুড়ঙ্গপথ, তারা যেন পালিয়ে যেতে পারে ঠিকঠাক মতো করে। হ্যাঁ, ORM, দেখি কোঅর্ডিনেটরের কথা বলছেন। এটা অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক ইন্টারনাল মডেল, অবজেক্ট রিসোর্স মডেল বলা হয়ে থাকে। এটা ইনবিল্ট কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের মধ্যে। ORM এর আরো বেশ কিছু সেন্স আছে, এই জন্য জিজ্ঞেস করলাম এটা কোঅর্ডিনেটরের কিনা। কোন একটা সফটওয়্যারের টেকনিক্সও বলা হয়ে থাকে কি ORM, কোন একটা সফটওয়্যারকেও শর্ট ফর্মে বলা হয়ে থাকে ORM, অবজেক্ট রিসোর্স মডেল। তো ORM কোঅর্ডিনেটরে ইনবিল্ড আছে, কারণ আমরা অবজেক্ট দিয়ে এমন কিছু কাজ করতে পারি, মানে ইনস্ট্যান্সের মাধ্যমে আরো কিছু ক্লাসের অবজেক্ট বানিয়ে ফেলতে পারি। হিমসেলফ কেউ একজন অবজেক্ট, কারো একজনের অবজেক্ট, তাকে ট্র্যাক করে আরেকটা ক্লাসকে নিয়ে তার অবজেক্ট আমরা বানিয়ে ফেলতে পারি। অবজেক্ট ইনহেরিটেন্স এর যে কনসেপ্টটা, ঠিক সেটা বিল্ট ইন ওয়ারের। গেট ইনস্ট্যান্স নামে একটা ফাংশন দেখবেন যার মাধ্যমে ওটাকে এস্টাবলিশ করা হয়, কোঅর্ডিনেটরে আছে। আচ্ছা, আমরা এটার ইনস্টলেশনে যাব, কিছু জিনিস আমরা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য প্রথমে আমাকে যেতে হবে অ্যাপ্লিকেশনের কনফিগে। আমি যে চেঞ্জ গুলো করব আপনারা আমাদের সাথে সাথে করতে পারেন ফার্স্ট টাইমের জন্য, পরবর্তীতে আরো একবার আমি করতে বলবো। তার মানে আমি যখনই কোনো একটা প্রজেক্ট করতে বলবো কোঅর্ডিনেটর দিয়ে একটার উপরে ওভাররাইট করবেন না, রাইট? আমি এটা একটা ফ্রেশ কোঅর্ডিনেটরকে জিপ করা ছিল, আনজিপ করে নাম দিয়ে stdocs এ রেখেছি, তার উপরে কাজ করছি। আবার যখন নতুন প্রজেক্ট তৈরি করতে বলবো আবার এক্সট্রাক্ট করবেন, আবার নতুন করে নাম দেবেন, stdocs এ রেখে তার উপরে কাজ করবেন। হ্যাঁ, সো প্রতিবার কি হবে, একটা একটা করে নতুন প্রজেক্ট। আরেকটা ইনস্ট্রাকশন থাকবে, কোঅর্ডিনেটরের প্রজেক্ট কখনো সাব ফোল্ডারে রাখবেন না। অনেকেই আছে তার নাম দিয়ে একটা ফোল্ডার করে stdocs এ, অথবা ডেট দিয়ে একটা ফোল্ডার করে stdocs এ, তার মধ্যে প্রজেক্ট রাখে। সো অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে, রাইট? কনফিগারেশনাল বা ইউজ, কারণ আমরা অলওয়েজ প্রজেক্ট গুলো যখন ডেভেলপ করবো রাখবো কোথায়, ডোমেনের রুটে। সেটা বোঝা যাচ্ছে? সো এটা একটু যেন আমাদের মাথায় থাকে। আমি দেখেন একেবারে stdocs রুটে ফেলে দিয়েছি, ব্লক ব্যাচ 15। ওকে, সো আমরা ফার্স্ট ইনস্টলেশনের ফার্স্ট যে ফাইলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অটোলোড। আর অটোলোডের কাজ হচ্ছে আমি যখনই আমার প্রজেক্টটার মধ্যে আসছি কিছু কিছু বিষয় আমি আমার ওভারহেডে নিয়ে নিচ্ছি, যা আমরা ওদের প্রজেক্টের মধ্যে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবো। ক্লাস গুলোকে বলা হয়ে থাকে লাইব্রেরি। আর একটু আপডেট করে যদি বলি, বিল্ট ইন কমপ্লিট ক্লাসকে বলা হয়ে থাকে লাইব্রেরি। ওকে, কমপ্লিট ক্লাস আমি বলছি। কমপ্লিট ক্লাস বলতে আমরা কি বুঝি? কমপ্লিট ক্লাস যা হচ্ছে বলা যেতে পারে যে ওই রিলেটেড যতগুলো ফাংশনালিটি থাকা দরকার সব ওই একটা ক্লাসের মধ্যে লেখা আছে। মনে করেন যে ডেটাবেস রিলেটেড যত কাজ, ডেটাবেস রিলেটেড যত কাজ সেটা একটা ক্লাসের মধ্যে করে দেওয়া আছে। ওই ডেটাবেস এর ক্লাসটাকে কি বলবো? ডেটাবেস লাইব্রেরি। সেশন রিলেটেড যত ফাংশনালিটি তা একটা ক্লাসের মধ্যেই বলা আছে, অন্য কোনো ফাংশনালিটি ওই ক্লাসের মধ্যে দেয়া নেই। মনে করেন আমি ম্যাথ নামে একটা ক্লাস করেছি যার মধ্যে ম্যাথ রিলেটেড ফাংশন গুলোই আছে, ওখানে স্ট্রিং রিলেটেড কোনো ফাংশন নেই, সো এটাকে আমি কি বলবো? ম্যাথ লাইব্রেরি। বোঝা যাচ্ছে? পিএস কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে এরকম প্রায় 25-30টা লাইব্রেরি আছে যে অত্যন্ত পাওয়ারফুল, রাইট?
আমি কোন একটা ইম্পর্টেন্ট জব এক্সিকিউট করব, আমার ওই ক্লাসটা যদি থাকে ওই রিলেটেড যাবতীয় ফাংশনের ইউজ ওখান থেকে আমি করতে পারবো। একটা ইমেল পাঠাবো, তার জন্য নাম্বার অফ টাইপ অফ ফাংশনের প্রয়োজন হতে পারে, টু অ্যাড্রেস, ফর্ম অ্যাড্রেস, সাবজেক্ট, ফুল নেম, আমি অ্যাটাচমেন্ট দিতে পারি, আমি ইমেলের বডি তৈরি করতে পারি, দেন আমি সেন্ড করতে পারি, রাইট? এই যে ফাংশনালিটি সবগুলো ওই ইমেলের ক্লাসের মধ্যে লেখা আছে। সো ওই ক্লাসটাকে আমরা কি বলবো? লাইব্রেরি। হ্যাঁ, সো আমি কিছু লাইব্রেরি আছে যেটা আমাদের খুব বেশি লাগবে, এর মধ্যে যে কোনো প্রজেক্টেই, যে কোনো ডাইনামিক প্রজেক্টেই ডাটাবেসটা কিন্তু ম্যান্ডেটরি এবং খুব বেশিই লাগে। এই জন্য ডাটাবেস লাইব্রেরিটা আমাদের অটোমেটিক লোডে দিয়ে দেওয়াটাই ওয়াইজ হবে। আমি লাইন নাম্বার 55 এ সিঙ্গেল কোট দিয়ে ডেটাবেসের নামটা লিখলাম। দ্বিতীয় আরো একটা লাইব্রেরি আমি এখানে কল করব, সেটা হচ্ছে সেশন। কারণ আমি যখনই রেস্ট্রিক্টেড এরিয়া তৈরি করতে যাব, লাইক আমি লগইন প্যানেল তৈরি করতে যাচ্ছি, কোনো মেসেজ দিতে যাচ্ছি, অবশ্যই আমাদের সেশন লাগবে। সো ডেটাবেস এবং সেশন এই দুইটা লাইব্রেরি অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে যে দুইটা লাইব্রেরি লোড করেছে এর মধ্যে প্রথমে আছে ডেটাবেস, তারপরে আছে কি সেশন। এবং এই দুইটা লাইব্রেরি লোড করাতে আমরা যদি আমাদের প্রজেক্টে গিয়ে রিলোড দেই, একটা প্রবলেম তৈরি হবে। কোথায় চেঞ্জ করেছি? সেভ করি নাই। সেভ করে প্রথমেই ডেটাবেসের একটা এরর আসবে। A database error occurred. Unable to connect to your database server using this provided settings. আমি যে সেটিংসটা বাই ডিফল্ট আছে ওখানে কিন্তু ডেটাবেসের সেটিংসটা ঠিকঠাক মতো দেয়া নেই। সো আমরা এখন যে কাজটা করব, এররটা থেকে বাঁচার জন্য কনফিগের মধ্যে database.php নামে একটা ফাইল আছে। database.php এখানে এসে আমাদের ডেটাবেসের কানেকশনটা দিয়ে দিতে হবে। আমরা নরমালি MySQL কানেক্ট করে ডেটাবেসের কানেকশন দিয়েছিলাম, তাই না? কিভাবে? হোস্ট নেম লোকালহোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, দেন যেখানে ডেটাবেসের নামও চাচ্ছে। সো আমরা একটা ডেটাবেস তৈরি করে এখানে দিয়ে দিলেই কানেকশনটা তো হয়ে যাবে। সো আমরা যাচ্ছি লোকালহোস্টে, দেন PHP MyAdmin। আমরা একটা ডেটাবেস তৈরি করি। হ্যালো, আচ্ছা আলামিনকে একটু আমার কাছে একটা চা নিয়ে হ্যালো, সরি, হ্যাঁ ওকে পাঠিয়ে দাও, একটা কাপ চা নিয়ে db_blog_batch15 আর কোলেশনটা হচ্ছে UTF-8 জেনারেল CI। ক্রিয়েট করে নিচ্ছি ডেটাবেসটা। তো এই নামটাই আমরা দিব কোথায়?
এই ডেটাবেস নামের পোর্শনে। ইউজার নেমটা কি হবে? রুট। পাসওয়ার্ড আমার ব্ল্যাঙ্ক। আমি কিন্তু খুব আস্তে যাচ্ছি, আমাকে ধরতে হবে, হ্যাঁ? না পারলে আবার পরবর্তীতে করতে হবে। যারা পেরেছি প্যারালাল সাপোর্ট দিতে হবে, কারণ কিছু বিষয় আছে একেবারে হাতে ধরে করানোর মতো, হ্যাঁ, করতে হবে আমাদের। আদারওয়াইজ এখানে যদি মিস হয়ে যায়, পরবর্তী টোটাল প্রসেস জানলেও কি কিছু কিছু ল্যাকিং থেকে যাবে। তো সেভ করার পর আমরা যদি চেক করি বা লোড দেই, একটু খেয়াল করবেন। এররটা গেছে, নতুন আরেকটা এরর এসেছে। In order to use the session class, you are requested to set an encryption key in your config file. তো এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কনফিগ ফাইলের মধ্যে একটা এনক্রিপশন কি দিতে হবে, যার মাধ্যমে আমাদের সেশনটা সিকিউর হবে। সেশনটা সিকিউর হবে মিন্স, মনে করেন পিএসপি তে একটা গ্লোবাল অ্যারে আছে সেশন, এবং এটা প্রতিবারই যা করে সেটা হচ্ছে যে প্রতিবারই কিন্তু নতুন নতুন করে সেশনের কি বা আইডি জেনারেট করে, অনেক লম্বা একটা ক্যারেক্টার জেনারেট করে 64 ক্যারেক্টারের। তো যেটা ব্রেক করাটা রিয়েলি টাফ, বাট সেশন মূলত স্টার্ট হয় সেশন স্টার্ট নামে একটা পিএসপি বিল্ট ইন ফাংশনের মাধ্যমে। আর অনেকেই ওই বিল্ট ইন ফাংশনটা নিয়ে কাজ করেছে এবং সেটা ব্রেক করার মতো ক্ষমতা রাখে, রাইট? ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করব আর সিকিউরিটি এনশিওর করব, তার এটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। ফ্রেমওয়ার্ক গুলো, যে আমি যখনই কোনো একটা প্রজেক্ট বানাবো, যদি ফ্রেমওয়ার্ক বেসড করি, রিয়েল টাইপের বা র কোডিং এর প্রজেক্টের চাইতে এটা যে অনেক বেশি সিকিউর হবে এটা এনশিওর করা যায়। কারণ ফ্রেমওয়ার্ক তাদের কোয়ালিটি বাড়ানোর জন্য বিভিন্ন ভাবে তাদেরকে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার স্কোপ তৈরি করে দেয়। তো কোডিগনেটর ফ্রেমওয়ার্কে সেশন বেসড একটা সিকিউরিটি আছে। কোডিগনেটর ফ্রেমওয়ার্কের মাধ্যমে যে সেশন জেনারেট হবে, এটা পিএসপি বিল্ট ইন সেশনের সাথে আরো কিছু এক্সট্রা জিনিস মিক্স করে জেনারেট করে। এটাকে বলা হয় এটাকে সিকিউরিটি সল্ট, রাইট? ওই সিকিউরিটি সল্ট অনেক কিছু জিনিস মিক্স করে দেওয়া। মনে করেন সে কোন একটা রুলস এন্ড রেগুলেশন বা অ্যালগরিদম ফলো করে কোন একটা কিছুকে একটা 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 স্ট্রিং এ কনভার্ট করে, এবং যদি কেউ অ্যালগরিদমটা বুঝে যায় কি স্ট্রিং কনভার্ট হয়েছে, সেটা তো সে ধরে নিতে পারবে, আবার সে রিজেনারেটও করতে পারবে, পারবে না? বাট ওই রিয়েল কনটেক্সটের মধ্যে বা রিয়েল ডাটার মধ্যে যদি আমি এলোমেলো ভাবে কিছু ঢুকিয়ে দেই, এবং কোথায় আমি ঢুকিয়েছি সেটা যদি আমি মনে রাখি, বা কি ঢুকিয়েছি সেটা যদি মনে রাখি, পরবর্তীতে ওটাকে আবার বের করে নেওয়া সম্ভব না? সম্ভব তো, হ্যাঁ? বোঝা যাচ্ছে? ওই যা আমি মিক্স করছি ওটাকে বলা হচ্ছে কি সিকিউরিটি সল্ভ। আমাকে বলা হচ্ছে in order to use the session class you are requested to set an encryption key in your config file। ওই যে ওই সিকিউরিটি টাইপের ভ্যালুই আমরা দিয়ে দিব আর কি কনফিগারেশন ফাইলে। তো আমরা এনক্রিপশন কিতে যাই, তো config.php ফাইলটা ওপেন করি এবং এই ফাইলটার লাইন নাম্বার 227, লাইন নাম্বার 227 এ দেখেন আমরা কোন ফাইলটা খুলেছি, কনফিগ ফাইলটা। লাইন নাম্বার 227 এ আমাদের একটা কি এখানে দিয়ে দিতে হবে, লাইক এবিসি, যে কোনো একটা ভ্যালু।
একটি স্ট্রিং হলেও চলবে। যে কোনো একটা ভ্যালু এখানে দিলেই চলবে। সো সিকিউরিটি কিটা আমরা প্রোভাইড করলাম, যেটাকে আমরা সিকিউরিটি সল্ট বলছি। এবার লোড করি, দেখেন আমাদের এররটা চলে গেছে, তাই না? ডেটাবেসটা আমার এখন কানেক্টেড সিস্টেমের সাথে, ফ্রেমওয়ার্কের সাথে, সেশনটাও এস্টাবলিশ। ঠিক আছে, এর জন্য যে রিকোয়ার্ড দুইটা ফাইলে চেঞ্জ আনতে হলো, database.php আর config.php। কল করে দেওয়াতেই সে অটোমেটিক সে ডেটাবেসের কানেকশন সহ লাইব্রেরিকে লোড করার চেষ্টা করেছে। ওকে, এরপরে আমাদের অটোলোডে আরো কিছু কাজ আছে। আমরা অটোলোডে আবার ফেরত যাচ্ছি। অটোলোডে লাইন নাম্বার 67, অটোলোডের লাইন নাম্বার 67। আমরা দুইটা হেল্পার লোড করব, একটা হচ্ছে ইউআরএল হেল্পার আর একটা হচ্ছে আমার ফাইল হেল্পার। তবে যেন কি করতে যাচ্ছি, ইউআরএল হেল্পার এন্ড ফাইল হেল্পার। এই হেল্পার দুইটা, এর ভেতরে ইউআরএল হেল্পারের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন আছে যার নাম বেস ইউআরএল, এবং এটা পুরো সেশনে বলতে বলতে লিখতে লিখতে কান ঝালাপালা হয়ে যাবে এবং হাত ব্যথা হয়ে যাবে। ওই ফাংশনটা যেটা অনেক বেশি লাগবে, বেস আন্ডারস্কোর ইউআরএল ফাংশন, যার ডেফিনেশন কোথায় আছে? ইউআরএল নামে হেল্পারের মধ্যে। সো আমি এতবার যে ফাংশনটা ইউজ করব তাকে যদি বারবার ওখানে আমাকে লোড করে নিতে হয়, অনেক বেশি পেইনফুল হবে। তো এমন একটা জায়গাতে লোড দিয়ে দিব যা পুরো প্রজেক্টে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। ওকে, ফাইল হেল্পারটাও অনেক বেশি প্রয়োজন পড়ে। না, এরপরে যাচ্ছি কনফিগে লাইন নাম্বার 83 তে। কনফিগে লাইন নাম্বার 83 তে আমরা যেটা করব, কনফিগ নামে ফাইলটাকে লোড করে দিব। দেখে দেখে করতে বলছি, লিখতে বলছি, এটা কি কঠিন কাজ? মানে এটা সেটআপ করাটা কি এটা ইজি করতে কঠিন কোনো কিছু চিন্তা করা যাবে না। হ্যাঁ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর ডিজাইন কে করেছে বলেন তো? উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডিজাইন ইউনিক্স ফার্স্ট উইন্ডোজ। কোম্পানি মাইক্রোসফট, তার নাম আমিও ভুলে গেছি। বাট করার কথা ছিল কি, যারা ডিজাইনার, যারা উপপর্যায়ের লোকজন তারাই তো করবে, তাই না? এবং তাদের নামই আসবে। বাট অনেক উচ্চ পর্যায়ের লোক এই কাজটা করেন নাই। মাইক্রোসফটের ওনার বিল গেটসও কিন্তু এই ডিজাইনার না। উইন্ডোজ এর ডিজাইন বলছি, উইন্ডোজ এর ডিজাইন বলতে উইন্ডোজ এর ফ্লো, উইন্ডোজ ইউজ করবেন কিভাবে, তারপর কি থাকবে, এই যে ডেস্কটপের কনসেপ্ট, ডেস্কটপের কনসেপ্ট, ডেস্কটপের কনসেপ্ট, ডেস্কটপ থেকে মাই কম্পিউটার কনসেপ্ট, দেন ফোল্ডার কনসেপ্ট, ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডারের কনসেপ্ট, সাইড বারে এক্সপ্লোরার কনসেপ্ট, মানে ইউজ করাটা অনেক বেশি ইজি, তাই না? অনেক বেশি ইজি। তো ওই ডিজাইনটা সে করার জন্য লোক খুঁজছিল, তার প্ল্যানে ছিল যে এরকম কিছু একটা বানাবে। তার আগে কিন্তু ডস মোডে কোড লিখে ওএস রান করাতো।
হ্যাঁ, অপারেটিং সিস্টেমটা একেবারে ডস ডট অপারেটিং সিস্টেম, তো অপারেটিং সিস্টেমটার নামই ছিল কি ডট অপারেটিং সিস্টেম। সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে সহজ ভাবে করতে পারে কারা? আগে পরে কিছু বুঝে না স্যার, রাইট, সবচেয়ে অলআউট স্যার। যে সবচেয়ে অলস, এই যে বিল গেটস এর একটা উক্তি আছে কিন্তু ওটা লিখেছিলেন বিশ্বাস করে বলেই লিখেছিলেন, মানে বিশ্বাস করতো বলেই। এই যে স্যার যে স্টে ফুল স্টে হাঙ্গি, এটা স্যার সে ফাইন্ড আউট করেছিলেন এরকম অলস লোক খুঁজছিলেন বাট বুদ্ধিমান। আমার মধ্যে মানে খুব বেশি বুদ্ধি আছে। অলস কিন্তু বুদ্ধিমান লোক খুঁজছিলেন। ওরা যত জটিল কাজই দেয়া হোক না কেন খুব সহজেই করতে পারবে, বুদ্ধি একটা সে বের করেই নেবে, সেটা বোঝা যাচ্ছে। তো সেখান থেকে কিন্তু উইন্ডোজ আসছে। তো একটু মস্তিষ্ক যদি অলস হয় ক্ষতির কারণ না হয়ে যদি এটাকে ভিন্ন ভাবে ইউজ করা যায় আমার মনে হয় বেনিফিটই হবে। যারা একটু দৌড়াদৌড়ি করে ঝাপাঝাপি করে তাদের দ্বারা কোডিংটা অনেক কঠিন। কোডার হতে হলে একটু কনসেন্ট্রেট করতে হয়, বেশি ধৈর্য ধরতে হয়। এটাই ধরতে হবে, এটাই করতে হবে, ওই কঠিন কাজটা করতে পারলে কোডিং বিষয় না। ধৈর্যটা যদি ধরা যায়, ধৈর্য ধরাটা অনেক কঠিন বলা হয় ধৈর্য ধরতেই হবে। স্যার অনেক ধৈর্য করলে স্যার শরীরে কিছু ক্ষতি করতে হয়। ধৈর্য ধরলে কোনো কিছুই করতে হয় এর কোনো সাইড ইফেক্ট নেই, ঝটপট করে বেড়ালে কিন্তু সাইড ইফেক্ট আছে, উত্তেজনা বাড়ে, ব্লাড প্রেশার ধৈর্য ধরতে শিখবেন, আদারওয়াইজ কোডিং কিন্তু করা যাবে না। স্কুল থেকে যদি আপনি শান্ত মাথায়, এই জন্যই কেউ যখন অফিসে যান, জবে যান, একটা জিনিস খেয়াল করবেন যে নরমালি আমরাও যেটা করতাম যে কোনো একটা কাজ আগের দিন অ্যাসাইন করা হতো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে, যে নেক্সট ডেতে সেই কাজগুলো করবে এবং এটা কমপ্লিট করে যাবে। আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে প্রজেক্ট এর পোর্শন আপলোড করি 8 ঘন্টা অফিস টাইমে 8 ঘন্টা লোড দেওয়া হয় না, কারণ জানি আমরা বা সবাই জানে যে কোড 8 ঘন্টা লিখতে পারবে না, কোড ম্যাক্সিমাম লেখা যায় 3.5 থেকে 4 ঘন্টা, এর চেয়ে বেশি লোড দিলে বিপদই হবে, সেটা বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট 3.5-4 ঘন্টারই লোড থাকে, এটা ধরে নেওয়া হয় যে সে 3.5 থেকে 4 ঘন্টায় এই কোড গুলো লিখবে, প্রতিদিনের কাজ ওভাবেই অ্যাসাইন করা হয়। কারো একটু বেশি লাগে, কারো একটু কম লাগে। কার কম লাগে? যে স্ট্রেট এসে সকালবেলায় এই কাজ শুরু করে, তার কোড হয়তো লাঞ্চের আগেই শেষ হয়ে যায়, বাট যে এসে চা খাবে, পেপার পড়বে, ফেসবুকে যাবে, দেন কাজ শুরু করবে, তার অবস্থা খারাপ। বাসায় যেতে তার 10টা বেজে যাবে, 6টার অফিস। বুঝতে পেরেছি? সার্ভার তো ওখান থেকেই কন্ট্রোল করে। আরে মাল মানে বসে বুঝাবেন যে সময় হচ্ছে বসার আগের মতো নাই। বস এখন স্যার ইয়া একটা প্রোগ্রাম বসে আচ্ছা, আমরা এই অটো লোডে যে পর্যন্ত ছিল, যে কনফিগ ফাইল পর্যন্ত লোড করা সেটা করেছি। এবার আমাদের ডেটাবেজের কানেকশনটাও হয়েছে, এটা আমরা জানি। আমাদের এখন করতে হবে কনফিগ ফাইলের কাজ। কনফিগ ফাইলে একদম উপর দিক থেকে কিছু সেটিংস আমাকে দিতে হবে, বেস ইউআরএল। বেস ইউআরএলটা আমাকে বলে দিতে হবে। বেস ইউআরএলটা হচ্ছে এইটা,
localhost project name এতটুকু হচ্ছে আমার বেস ইউআরএল। সো সিলেক্ট করে এখান থেকে কপি করব, HTTP ফাইল না স্যার, দেখেন পেস্ট করলে কি আসে। পুরোটাই কি আমার বেস ইউআরএল http সহ, এবং রাইট সাইডে অবশ্যই স্ল্যাশ থাকবে। এটা হবে আমার কি বেস ইউআরএল। লাইন নাম্বার 17। লাইন নাম্বার 17 এ যে চেঞ্জটা এসেছে সেটা করার পর আমরা লাইন নাম্বার 29 এ আসবো, এবং এখান থেকে কোটেশনে যে index.php কথাটা আছে সেটাকে রিমুভ করে দিব। কোটেশনের মধ্যে যে index.php টা আছে সেটাকে রিমুভ করে দিব। এটা লাইন নাম্বার 23। একেবারে শেষে যে কাজটা করব সেটা হচ্ছে লাইন নাম্বার 60 তে আমাদের ইউআরএল এর সাফিক্সটা কি হবে সেটা বলে দিব। এটা ম্যান্ডেটরি না, বাট আমরা যদি ইউআরএল সাফিক্স ইউজ করতে চাই, নরমালি কি স্ট্যান্ডার্ড এবং বেস্ট সাফিক্স হচ্ছে html. সো আমি .html এক্সটেনশনটা দিয়ে দিচ্ছি। এটা দিলে স্যার ক্লাসটা মানে আমরা ইউআরএল এর শেষে এই .html কে ইউজ করতে পারবো। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় বলে নেই, সব আপনার নামও পারা যাবে, ঠিক আছে। ফ্রেমওয়ার্ক ইউআরএল এর এক্সটেনশন কে মাস্কিং করা যায়, সবই পাবে, সবই পাবে, ঠিক আছে। কোডিনেটর ফ্রেমওয়ার্ক ইউআরএল এর থ্রুতে ইউআরএল টাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। কেউ যেন আমাদের ফাইলগুলোকে না বুঝতে পারে যে কোন ফাইলটা আলটিমেটলি রান করছে, কারণ ডিসপ্লে করে কি ফাংশনের নাম আর এক্সিকিউট হয় ভিউ এর ফাইল। ওকে, সো আমাদের ইউআরএল এর এক্সটেনশন আমি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি কোডিনেটর ফ্রেমওয়ার্কে, বা আমি ইচ্ছে মতো বসাতে পারি। লাইক আমি .cs বসাতে পারি, .java বসাতে পারি, .spx বসাতে পারি, .php বসাতে পারি, .jsp বসাতে পারি। আপনার নামও আপনি চাইলে বসাতে পারেন। বোঝা যাচ্ছে? ওকে, স্ট্যান্ডার্ড সাফিক্সটা কি .html, সার্চ ইঞ্জিন .html কেই বেশি প্রায়োরিটি দেয়। তো এই ছিল আমাদের কনফিগারেশন। আমি যদি চেক করে দেখি আমাদের সেটিংসটা ঠিক পাবো, তাই না? ল্যাঙ্গুয়েজ বা আদার্স এগুলো আপাতত দরকারই নেই। এবার আমরা একদম ফ্রেমওয়ার্কের এমভিসি স্ট্রাকচারে ঢোকার চেষ্টা করছি। এখানে একটা ফাইল আছে routes.php। লাইন নাম্বার 41 এ ডিফল্ট কন্ট্রোলার বলা হচ্ছে কি ওয়েলকাম। তার মানে এমভিসি এর সি এর মধ্যে কন্ট্রোলারের মধ্যে ওয়েলকাম নামে একটা ফাইল আছে, সে আমাকে কমান্ড করছে, রাইট। আমি যদি কন্ট্রোলার তৈরি করি ভিন্ন ভিন্ন নামের, আর আমার ফার্স্ট যে কন্ট্রোলারটা যেটা আমার হোম পেজকে লোড করবে সেই কন্ট্রোলারের নামটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, সো বাই ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে ওয়েলকাম নামে একটা ফাইল আছে, এটা অ্যাকচুয়ালি ফাইলের নাম। আর কোডিনেটর ফ্রেমওয়ার্কের রুলস অনুযায়ী ফাইলের নাম এবং ক্লাসের নাম কি হবে সেম। আর সকল ক্লাস এক্সটেন্ড করবে কাকে? ci_controller কে। এটা রুলস। তাহলে আবার বলছি, সকল ক্লাস
কোঅর্ডিনেটরের সঙ্গে রয়েছে আন্ডারস্কোর CI আন্ডারস্কোর কন্ট্রোলার। তাহলে CI আন্ডারস্কোর কন্ট্রোলার এটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে কি তার চাইল্ড। এবার আমরা ফ্রেমওয়ার্ক, আমরা তো PHP এর রুলস জানি না যে ইন্ডেক্স নামে কোনো কিছু থাকলে সেটা অটো রান হয়ে যায়, জানি তো যে ইন্ডেক্স নামে যদি ফাইল থাকে সেটা অটোমেটিক রান হয়ে যায়। ঠিক তেমন ক্লাসের মধ্যেও যদি ইন্ডেক্স নামে কোনো ফাংশন থাকে সেটা অটোমেটিক রান হয়ে যায়। আমার ক্লাস ওয়েলকাম এর মধ্যে একটা ফাংশন আছে ইন্ডেক্স, এইটাই মূলত রান হয়ে গেছে এবং এই ক্লাস ফাংশনটা রান হওয়ার পর একটা পেজ লোড করেছে যার নাম কি ওয়েলকাম মেসেজ। আর এই পেজটা আছে কোথায়? ভিউ এর মধ্যে। তো দেখি ভিউজ এর মধ্যে একটা ফাইল আছে ওয়েলকাম মেসেজ। ওকে, এই লাইনটা বোঝা যাচ্ছে না, রাইট? এতটুকু হচ্ছে অবজেক্ট আর ভিউ হচ্ছে ফাংশন, যার ফার্স্ট প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং এর নাম। এই স্ট্রিংটা অ্যাকচুয়ালি কোন একটা ফাইলের নাম দিতে হবে। মনে করেন আমি ভিউ এর মধ্যে একটা ফাইল করলাম মাস্টার। ওকে, ভিউ এর মধ্যে একটা ফাইল করলাম মাস্টার, আর ওই মাস্টার ফাইলটাকে আমি এক্সিকিউট করব। সো এখানে লিখতে হবে কি মাস্টার। ঠিক আছে, এখানে লিখতে হবে মাস্টার। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দিস লোড এটাকে আমি অবজেক্ট বলছি আর এই ভিউটাকে বলছি ফাংশন। এই দিস লোড যে ক্লাসের অবজেক্ট, এই ভিউটা হচ্ছে ওই ক্লাসের একটা পাবলিক ফাংশন। তো দিস লোড এটাকে আমরা যদি দেখি, আমরা একটা রুলস জানি, সেটা কি যদি কোনো ক্লাসকে এক্সটেন্ড করা হয় অটোমেটিক কি হয়, ওই ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেটা রান হয়ে যায়। আমরা এত কিছু দেখবো না, দেখবো হচ্ছে এই লাইনটা, এটা ইনস্ট্যান্স সাইন দিস লোড, এটা বিল্ট ইন ফাংশন ফ্রেমওয়ার্কের। এর ভেতরে দুইটা ক্লাসের নাম বলা আছে, লোডার এন্ড কোর, যা তৈরি হয়ে একটা অবজেক্ট তৈরি করছে কি দিস আন্ডারস্কোর লোড, দিস অ্যারো লোড। এই এতটুকু অংশ সামনে কি আছে ব্ল্যাঙ্ক, তার মানে কি পাবলিক। আর এটা কি প্যারেন্টের প্রপার্টি না? চাইল্ড কি প্যারেন্টের পাবলিক প্রপার্টি অ্যাক্সেস করতে পারে। আর তার মানে এর মধ্যে কি আছে, দিস লোডের মধ্যে আছে লোডার ক্লাস এবং কোর ক্লাসের অবজেক্ট। আবারও বলছি, দিস লোডের মধ্যে আছে লোডার ক্লাস এবং কোর ক্লাসের অবজেক্ট, যার মাধ্যমে আমি লোডার ক্লাস এবং কোর ক্লাসের পাবলিক ফাংশনকে কল করতে পারবো। আচ্ছা, তো আমরা ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে এখন ভিউ এর আমি কন্ট্রোল ধরে রেখেছি, ভিউ এর উপরে কার্সরটা নিলে দেখেন ক্লিকেবল হয়ে যাচ্ছে। আর এবার যদি আমি ক্লিকও করি, চলে আসি কোথায়, লোডারে, যার একটা পাবলিক ফাংশন কি ভিউ। তো আমরা এই ভিউ ফাংশনটা বা লোডার, এটা কার ফ্রেমওয়ার্কের নিজস্ব ক্লাস। কোর ক্লাসটা কি ফ্রেমওয়ার্কের নিজস্ব ক্লাস। তো বিল্ট ইন ফাংশন ফ্রেমওয়ার্কের ভিউ, তাকে কল করার জন্য অবজেক্ট ইউজ করছি কি দিস লোড। আর ভিউ ফাংশনের তিনটা প্যারামিটার আছে, এর মধ্যে ফার্স্ট প্যারামিটারটা আমরা শেখার চেষ্টা করছি। ফার্স্ট প্যারামিটারটা কি ফাইলের নাম, যেটা ভিউ এর মধ্যে থাকবে। ওকে, ভিউ এর মধ্যে ফাইলের নাম। সো ফাইলের নামটা ওয়েলকাম মেসেজ। সো এই ফাইলটাই কিন্তু রান হয়ে যাচ্ছে। এই যে ওয়েলকাম টু কোঅর্ডিনেটর এরকম একটা পেজ এবং কিছু স্ট্রিং আমরা কিন্তু ডিসপ্লে করাতে পারছি। এখন আমি যদি ওয়েলকামে গিয়ে কোন একটা ফাইল বলি যে মাস্টার, আর ভিউ এর মধ্যে যদি একটা মাস্টার পেজ তৈরি করি আমি, PHP ফাইল মাস্টার, ডেফিনেটলি ফ্রেমওয়ার্কের মধ্যে যত ফাইল হবে কন্ট্রোলার, মডেল এবং ভিউতে সবার এক্সটেনশন কি হবে PHP। তো আমি এখানে যদি এরকম করে লিখি ওয়েলকাম টু
Welcome to Coordinator. আমি ওয়েলকাম এর মধ্যে কি লিখেছি মাস্টার, ফাইলের নাম কি মাস্টার, যেটা আছে কার মধ্যে ভিউতে। লোড দেই, ওয়েলকাম টু কোঅর্ডিনেটর পাচ্ছি, তাই না? আর এখন আমার ইনস্টলেশনটা কমপ্লিট হলো। রিপিট করছি কোথায় কোথায় কাজ করেছি। আমি প্রথমে অটো লোডে গিয়েছি, অটো লোডের লাইন নাম্বার 51 এ 55 এ অটো লোডে ডেটাবেজ এবং সেশনকে দিয়েছি। এরপর লাইন নাম্বার 67 এ ইউআরএল ফাইল হেল্পার লোড করেছি এবং লাইন নাম্বার 83 তে আমি কনফিগটাকে লোড করেছি। database.php তে কানেকশনটা দিয়েছি রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, আর একটা ডেটাবেজ আমরা ডেটাবেজের গিয়ে ক্রিয়েট করে এনে এখানে বসিয়ে দিয়েছি। সো ডেটাবেজের কানেকশন এস্টাবলিশ। কনফিগে গিয়ে আমাদের যে চেঞ্জ গুলো আনতে হয়েছে, লাইন নাম্বার 227 এ আমাকে একটা এনক্রিপশন কি দিতে হয়েছে সেশনকে অ্যাক্টিভ করার জন্য। আর লাইন নাম্বার 17 তে আমি বেস ইউআরএল দিয়েছি। লাইন নাম্বার 29 এ আমি index.php টা মুছে দিয়েছি। আর লাইন নাম্বার 60 তে ইউআরএল এর জন্য সাফিক্স সেট করেছি .html। রাউটার থেকে আমরা দেখেছি ডিফল্ট কন্ট্রোলার কি ওয়েলকাম, আর ওয়েলকামে এসে মূল ফাংশনটা কি বা ডিফল্ট ফাংশনটার নাম কি ইনডেক্স, যা ভিউ ফাংশনের মাধ্যমে লোড করছে একটা ফাইলকে মাস্টার, যেটা আমি তৈরি করলাম কোথায়। ওকে, তো নতুন একটা প্রজেক্ট ব্লগ 1 ব্যাচ 15, ব্লগ 1 ব্যাচ 15 এটা কন্টিনিউ হবে। আমি এখানে কাজ করব আর আপনারা ওইটার মধ্যে কি করবেন প্র্যাকটিস করবেন। কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ধরে কার্সর নিলেই ক্লিকেবল হবে। কন্ট্রোল ধরেন, কন্ট্রোলটা প্রেস করেন, হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল আছে না CTRL, ওটা প্রেস করে ধরলেই হবে। আমরা আবার নতুন করে কোঅর্ডিনেটর ইনস্টল দেই সবাই। কোঅর্ডিনেটর দিয়ে কিভাবে পড়াটা ইজি আর কি, মানা যায় কিভাবে একদমই কিভাবে পড়বে না তো আছে না, যদি পড়তে হয় সাজেস্ট কাট মানে কোনটা পড়বেন, যেকে যাকে দিয়ে খুব সহজে এসইও করা যাবে। ওয়ার্ডপ্রেস কিংবা সহজে এসইও করা যাবে। ওয়ার্ডপ্রেস তো বেশি রকম প্লাগইন আছে তবে ইজি হবে না। আগে তো রক কোড হয় HTML করা যাবে, ফ্রেমওয়ার্ক দিয়ে করা HTML দিয়ে করতে পারে, ফ্রেমওয়ার্ক প্রসেস যেতে হবে। HTML কোনো কিছু অনেক খাটনি করতে হবে, তো প্রত্যেকটা পেজে পেজের মধ্যে গিয়ে এত সমস্যা করে নাকি তো HTML এ করলে খুব বেশি লাভ হবে, মানে অনেক বেশি হয়তো লাভ হবে না, ট্রাফিক খুব বেশি পাওয়া যাবে। কম্পিলেশনের ভিতরে আচ্ছা, সবাই একটু খেয়াল করি, আমরা এখন এখানে টেমপ্লেট বসাবো এবং এটাকে মাস্টার করার চেষ্টা করব। হ্যাঁ, আগে টেমপ্লেট বসাবো এবং সেটাকে মাস্টার করে দেওয়ার চেষ্টা করব এবং মাস্টারিং কনসেপ্টটা নিয়ে একটু কথাও বলবো। মাস্টারিং বিষয়টা এখানে একটু আসুক। কি
আমরা যখন মেনুতে কোনো কিছু ক্লিক করি কি হয়, কন্টেন্ট গুলোই তো চেঞ্জ হয় মূলত, তাই না? এই যে লোগো, ব্যানার বা এই ভেতরের অংশগুলো কিন্তু ঠিক তেমনটা চেঞ্জ হয় না, তাই না? তো মাস্টারিং বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমার একটা মেইন পেজ থাকবে আর এর ভেতরে আমাদের কন্টেন্ট পেজ গুলো ডিসপ্লে হতে থাকবে। ঠিক আছে, না না না, না না, ধরা যাবে। আচ্ছা তাহলে স্যার আমি কিন্তু পাচ্ছি, আমি যে যেতে পারলাম গুগল ক্রমে পারলাম, বুঝে যেতে পারলাম। আমার গুগল নাই, লগ ইনে দিতে চলে আসলাম। আমার একটা ইউজার আছে না, নাম্বারে please wait. নাম্বার আছে ভাই আমি কি দেখেন, লোগো, ব্যানার, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, সাইড বার। আমি যেটা বলছিলাম যে হোমে ক্লিক করলে এক ধরনের কন্টেন্ট, অ্যাবাউটে ক্লিক করলে ভিন্ন ধরনের কন্টেন্ট, কন্টাক্টে প্রেস করলে ভিন্ন ধরনের কন্টেন্ট। তো আমার এই উপরের পোর্শন, সাইড বার এবং ফুটার এটা সেম, চেঞ্জ হয় কি কন্টেন্ট।
মনে করেন আমার সাইডে একটা স্লাইডার আছে, কোথাও কোথাও দেখা যায়, কোথাও কোথাও আবার দেখা যায় না, সেটাও কিন্তু ডাইনামিক হতে পারে। এই জায়গাগুলোকে প্রোগ্রামিং এর মাধ্যমে আমার লেআউটের অংশগুলোকে কন্ট্রোল করা বা একই লেআউট পুরো সাইটের জন্য ইউজ করা, ভেতরের কন্টেন্ট গুলো চাইল্ড আকারে ডিসপ্লে করা, এই সিস্টেমটাকে বলা হয়ে থাকে কি মাস্টারিং। তো আমরা মাস্টারিং করবো, বাট তার আগে তো আমাদের একটা ডিজাইন এখানে বসাতে হবে, তাই না? আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন বসাতে হবে। আমরা ব্লগ করতে চাচ্ছি, আমার কাছে একটা বা দু একটা ব্লগ টেমপ্লেট আছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। ওয়ার্ক ব্লগ টেমপ্লেট, আমি দুইটা টেমপ্লেট নিচ্ছি, একটা টেমপ্লেট দেখায় সিম্পল টেমপ্লেট, আমরা যেখানে কাজ করে কমফোর্টেবল থাকবো ফার্স্ট টাইমের জন্য। ভেরি সিম্পল টেমপ্লেট একটা ব্লগের জন্য, কয়েকটা পেজের জন্য করা আছে, লাইক সাপোর্ট পেজটা দেখতে এরকম হবে। দেখেন আমার উপরে নিচে সাইড বার সব কিন্তু ফিক্সড, ভেতরের কন্টেন্টটাই শুধু চেঞ্জ হচ্ছে। তো ব্লগ পেজটাতে যদি যাই, এই ব্লগগুলো এভাবে দেখাচ্ছে যে লিভ এ কমেন্টস, এই বিষয়গুলো এখানে কিন্তু আছে, এই তিনটা রেসপন্স আছে, ব্লগটা কিভাবে আসবে সেটা দেওয়া আছে। তার মানে টেমপ্লেটের এই অংশটা আমরা কিন্তু চাইলে ইউজ করতে পারি। আমরা যখন ব্লগ টেমপ্লেট ব্লগ সাইট বানাচ্ছি, আমরা হোম পেজের জন্য কি এই টেমপ্লেটটা বসে মনে করে ধরে নিব যে এটাই আমার হোম পেজ, তাই না? এটা অ্যাকচুয়ালি ডিটেল পেজ বলা যেতে পারে, একটা ব্লগের ডিটেল পেজ। আর আমাদের হোম পেজটা অ্যাজ ইট ইজ এরকম থাকবে যে কয়েকটা ব্লগ এবং তার রিড মোডে যাওয়ার অপশন, ঠিক আছে? সো আমরা যদি মাস্টারিং করতে চাই, আগে তো এই টেমপ্লেটটা আমাদের বসাতে হবে। আমরা আরো একটা টেমপ্লেট দেখাচ্ছি, ওটা আরো সিম্পল, রেড ব্লগ থিম। এটা গুগল থেকে ডাউনলোড করা ফ্রি টেমপ্লেট, আপনারা অনায়াসে এটাকে ডাউনলোড করে নামিয়ে ইউজ করতে পারেন, এটা আরো সিম্পল, রাইট? আমরা ওই ব্ল্যাকিশ যে থিমটা আছে রেড ব্লগে, ব্ল্যাক ফরের, সেই টেমপ্লেটটা একটু ইউজ করি, ঠিক আছে? এই টেমপ্লেটটা আমরা ইউজ করছি। মানে এই টেমপ্লেটটা যদি আমাদের প্রজেক্টে বসাতে চাই, আমাদের প্রজেক্টে এখানে বসাতে চাই, এখানে যে ওয়েলকাম টু কোঅর্ডিনেটর, আমি ডোমেনের নাম লিখবো, হেড করব, আমাদের এই থিমটা এখানে, এই থিম না সরি, এই থিমটা বসে যাবে। তো এর জন্য কি করতে হবে? ফার্স্টে আমরা টেমপ্লেটটাতে যাব, টেমপ্লেটের যে মেইন ফাইলটা, ইনডেক্স ফাইলটা, এখানকার কোডটা আমরা নিয়ে নেব। আমি নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস যেখানে খুলি না কেন, এই কোডটা আমি কপি করে নিচ্ছি এবং কপি করে নিয়ে আমরা রাখবো কোথায়? আমাদের যে মাস্টার পেজটা আছে এর ভেতরে পেস্ট করে দিলাম, রাইট? মাস্টার পেজে পেস্ট করে দিলাম। এবার লোড দেই। হ্যাঁ, মাস্টার পেজটা তো আমাদের ভিউ এর মধ্যে একটা ফাইল, হ্যাঁ, HTML CSS জাভাস্ক্রিপ্ট নেই, সো একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমাদের টেমপ্লেটের মধ্যে থেকে CSS, ইমেজ আর JS এই তিনটাকে নিয়ে নিতে হবে, রাখবো কোথায়? আমাদের প্রজেক্টের কোথায় রাখবো এটা? আমাদের প্রজেক্ট বলছিলাম ব্লগ ব্যাচ 15, এটাকে বলা হয় প্রজেক্ট রুট বা বেস। এখান থেকে অটোমেটিক সে পেয়ে যায়, আর পরবর্তীতে আমরা অবশ্যই অ্যাবসলিউট পাথের মাধ্যমে নিয়ে নিব আর কি। আচ্ছা, এখন এবার একটু রিলোড দেই, দেখেন জাস্ট আমরা কি কি এনেছি। তার জন্য CSS, ইমেজ এবং JS গুলো এনে পেস্ট করে দিয়েছি, রান করাই থিমটা চলে আসে। তো আমি এই রেড ব্লগের থিমটা শেয়ারে দিচ্ছি। তো আমরা কি স্যার পোস্ট করতে পারি কোনো থিম পোস্ট করা আপনাদের? করতে পারেন, আমি এটার উপরেই কাজ করব, আপনি যখন কাজ করবেন আপনারটার উপরে কাজ করবেন, ডেফিনেটলি করতে পারেন, যে কোনো থিম নিয়ে কাজ করবেন। আমরা গ্রুপ ভাবে একটা নেন না, তাহলে নেই কে কত?
কই ফোল্ডার রিনেম করা যাচ্ছে না কেন? আমি তো ওপেনই করলাম, বাট এখন তো আর পাচ্ছি না। আমি দেই নাই, সবাই ঢুকে পড়েছে। হয়েছে এবার নেন। এই যে কন্টেন্টটাই তো চেঞ্জ হয়, লোগো, ব্যানার, মেনু, স্লাইডার আর এই সাইড বার, এটা লেফট হোক আর রাইট। ফুটার ফিক্স থাকে আর চেঞ্জ হয় কোথায়? কন্টেন্টে। তো কন্টেন্টটাকে আমরা এমন ভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে ম্যানেজ করব যে আমি যদি হোমে থাকি এখানে হোমের ভেতরে কন্টেন্ট গুলো ডিসপ্লে করবে, আমি যদি সাপোর্টে ক্লিক করি সাপোর্টের কন্টেন্ট এখানে ডিসপ্লে করবে, আমি যদি ব্লগে ক্লিক করি ব্লগের কন্টেন্ট এখানে ডিসপ্লে করবে। আমি বুঝাতে পারছি? বাট জায়গাটা কি, ফাইলটা কি একটাই, মেন ফাইল একটাই, মাস্টার ফাইল একটাই। তার মানে একটা ফাইলের মধ্যেই লোগো, ব্যানার, মেনু, ইমেজ, স্লাইডার, সাইড বার, ফুটার থাকবে। আর এই জায়গাটা বারবার চেঞ্জ হবে। সো বারবার চেঞ্জ হওয়ার জন্য আমরা কি করতে পারি? নতুন নতুন ভ্যালু ধারণ করতে পারে কে? ভেরিয়েবল। যখন যেটা দেই সেটাই সে স্টোর করতে পারে। তার মানে এখানে যদি একটা ভেরিয়েবল দিয়ে রাখি এবং প্রতিবার আমরা যখন কোথায় আসি, আমরা যখন একটা পেজ লোড হয় কার মাধ্যমে আসি? কন্ট্রোলারের মাধ্যমে না? কন্ট্রোলার হয়ে আমরা কিন্তু ভিউতে আসি, রাইট? সো কন্ট্রোলার থেকে আসার সময় যদি আমি এখানকার ভেরিয়েবলের ভ্যালু পাস করে দেই, তো প্রতিবার ভিন্ন ভিন্ন ভ্যালু দিলে ভিন্ন ভিন্ন পেজ ডিসপ্লে হবে। সো ফার্স্টে আমি যেটা করছি এই অংশটা একটু কেটে নেওয়ার চেষ্টা করছি। মোস্ট প্রবাবলি এটা পেজ নাম্বার, লাইন নাম্বার তো 40 থেকে লাইন নাম্বার মেইন বার, হ্যাঁ, কন্টেন্ট রিসাইজ মেইন বারের নিচ থেকে 41 থেকে শুরু করবেন 65 পর্যন্ত হবে হোম পেজের জন্য। 65 পর্যন্ত আমাকে বলতে হবে। সাইডবার থাকবে, প্রেজেন্টেশনটাও থাকবে 65, হ্যাঁ। মেইন বারটা কিন্তু থাকবে, হ্যাঁ, আর্টিকেল থেকে নিতে হবে 41 থেকে 65। সো আমরা এখান থেকে নিচ্ছি 41, এই যে 41 এখান থেকে শুরু করে কত দূর যাবে? এই যে 66 পর্যন্ত বলা হচ্ছে, আমরা 65 থেকে 41 পর্যন্ত যাচ্ছি। 65 থেকে শুরু করে আমি 41 পর্যন্ত যাচ্ছি। এই জায়গাটায় আমি ডটেড দিয়ে দিচ্ছি যাতে আমি বোঝাতে পারি যে এই জায়গাটার অংশটাই আমি কেটে নিয়েছি। এই যে এই অংশটাই তো কেটে নিয়েছি না? হ্যাঁ, 41 থেকে 65। এখন যে অংশটুকু আমি কেটে নিয়েছি ওই অংশটুকুকে আমি একটা নতুন পেজ আকারে নিয়ে রাখি। তাহলে আমি এটাকে নতুন একটা পেজ, ভিউ এর মধ্যে নতুন একটা পেজ করছি, ফাইলটার নাম বলছি হোম কন্টেন্ট, হোম আন্ডারস্কোর কন্টেন্ট। ঠিক আছে, হোম আন্ডারস্কোর কন্টেন্ট। আর এখান থেকে এই কোডটা রিমুভ করে দিয়ে আমি ওই হোম কন্টেন্টের কোডটা বসিয়ে দিলাম। সো কন্ট্রোল এ দিয়ে সোর্সটা ফরম্যাট করে নিলাম। তার মানে এই যে হোম কন্টেন্টের মধ্যে কি আছে? ভেতরের অংশটুকু, রাইট? ভেতরের অংশটুকু যা কিছুক্ষণ আগ পর্যন্ত এই জায়গায় ডিসপ্লে করছিল, সেটাকে আমরা নিয়ে গিয়েছি কোথায়? হোম কন্টেন্ট নামে একটা ভিউ এর মধ্যে। নাও এবার আমরা ওয়েলকামে গিয়ে কিছু প্রোগ্রামিং টেকনিক্স অ্যাপ্লাই করব এবং কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের রুলস জানব। আমরা একটা অ্যারে তৈরি করে নেই, ডাটা অ্যারে। ডাটা অ্যারের একটা ইন্ডেক্স আমি বলছি মেইন কন্টেন্ট। এটা কি ধরনের অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে। ভিউ ফাংশনটা দুই ভাবে তিনটা প্যারামিটার নিয়ে কাজ করে।
ভিউ ফাংশনটা তিনটা প্যারামিটার নিয়ে কাজ করে। আমরা একটা প্যারামিটারের কাজ দেখেছি, এখন আরো দুইটা প্যারামিটারের কাজ দেখব। ভিউ ফাংশনটা যদি আমি লিখি, সেকেন্ড প্যারামিটারটা মূলত হয়ে থাকে একটা অ্যারে, আর থার্ড প্যারামিটার হয় ট্রু অর ফলস, তার মানে বুলিয়ান। আমি চাচ্ছি হোম কন্টেন্ট, হোম আন্ডারস্কোর কন্টেন্ট। এই ফাইলটার ভেতরে যে কোড আছে, এই ফাইলটার ভেতরে যে কোডগুলো আছে, সেই কোডগুলো যেন এই ফাংশনটা রিটার্ন করে দেয়। আমি যদি লিখি দিস লোড ভিউ পেজের নাম, তখন কি হবে? এই পেজের কোড আউটপুটে চলে আসবে, এক্সিকিউট হয়ে যাবে। একটার কাজ কি এক্সিকিউট করা, আরেকটার কাজ কি রিটার্ন করা। আমরা কিন্তু ফাংশনে দুইটা জিনিস দেখেছিলাম। কখনো ফাংশনের ডেফিনেশনের মধ্যে বলছিলাম দিস, ইকো করে দিচ্ছিলাম, তার মানে সে কি হচ্ছিল? এটা এক্সিকিউট করে যাচ্ছিল। আর কখনো কখনো ফাংশন থেকে আমরা বলছিলাম দিস, এই যে ভ্যালুটা রিটার্ন হলো সেটা আমি ধরে রাখতে পারি, ইউজ করব কখন? পরে। ঠিক আছে? যখন প্যারামিটার একটা জাস্ট ভিউ পেজের নাম, তখন এটাকে অটোমেটিক এক্সিকিউট করে দেয়, আউটপুটে নিয়ে আসে। আর যদি প্যারামিটার হয় আমার তিনটা, লাস্টেরটা হয় কি ট্রু, তাহলে সে ভেতরকার কোডগুলো আমাকে রিটার্ন করে দেয়। বোঝা যাচ্ছে? তার মানে আমার হোম কন্টেন্ট পেজটার ভেতরে যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন হয়ে কার মধ্যে চলে আসবে? এই অ্যারের একটা ইন্ডেক্স না, ডাটা অ্যারের একটা ইন্ডেক্সের নাম কি? মেইন কন্টেন্ট, যার ভেতরে ওই হোম কন্টেন্ট পেজের কোডগুলো চলে আসবে। রাইট সাইডে যা থাকে তা অ্যাসাইন হয়ে যাবে না? তাই তো হওয়ার কথা। সেকেন্ড প্যারামিটারটা নরমালি অ্যারে হয়ে থাকে। সেকেন্ড প্যারামিটারটা নরমালি অ্যারে হয়ে থাকে। আর আমাদের অ্যারে এখানে পাস করছি না, কারণ কি? আমি কোনো প্রকারের বা কোনো ভ্যালুই এই পেজের মধ্যে পাস করতে চাচ্ছি না। আপাতত কি আছে? আমার এই সেকেন্ড প্যারামিটারটা ব্ল্যাঙ্ক বা নাল। লাস্ট লাইনের জন্য, 24 নাম্বার লাইনের জন্য এবার আমি কি করব? এই ডাটা অ্যারেটা মাস্টার পেজের মধ্যে পাস করে দিয়ে দিব যে তুমি এই অ্যারেটাকে নিয়ে যাও এবং পেজের ভেতরে গিয়ে ইউজ করো। আমি কন্ট্রোলার থেকে মাস্টার পেজের মধ্যে কিছু ভ্যালু পাস করতে চাচ্ছি। কন্ট্রোলার কি করে? ভিউকে লোড করে। এখন যদি কন্ট্রোলার ভিউ এর কাছে কোনো ডাটা পাস না করে, তাহলে সে কিভাবে ভ্যালু এক্সিকিউট করবে? অলওয়েজ কি স্ট্যাটিক পেজ এক্সিকিউট হবে? আমার কি ব্লকগুলো যদি ডিসপ্লে করাতে চাই, ডেটাবেস থেকে তুলে এনে ভিউ এর মধ্যে ডিসপ্লে করাতে হবে, তাই না? তার মানে কন্ট্রোলার থেকে ভিউ এর মধ্যে ডাটা পাস করার সিস্টেম থাকতে হবে। তো কন্ট্রোলার থেকে ভিউ এর মধ্যে ডাটা পাস করার সিস্টেম হচ্ছে, আপনি অ্যারেতে সব ডাটাগুলো জমাবেন, ফাইনালি অ্যারেটা প্যারামিটার আকারে পাস করে দেবেন। আর প্যারামিটারটা হবে কি? ভিউ এর পরে পেজের নামের পরে অ্যারের নামটা। মানে ভিউ যে ফাংশনটা, তার সেকেন্ড প্যারামিটারটা কি? একটা অ্যারে। যত ভ্যালু আপনি কন্ট্রোলার থেকে ভিউ এ পাস করতে যাচ্ছেন, সব ভ্যালুকে অ্যারের মধ্যে গুছিয়ে রাখতে হবে, আর অ্যারেটা সেকেন্ড প্যারামিটার আকারে পাস করে দিতে হবে। এখন ডাটা অ্যারের মধ্যে কয়টা ভ্যালু আছে? একটা, একটাই তো ইন্ডেক্স, মেইন কন্টেন্ট। আর মেইন কন্টেন্টের মধ্যে কি আছে? হোম কন্টেন্টের কোডটা আছে, রাইট? সো ডাটা একটা অ্যারে, মেইন কন্টেন্ট হচ্ছে তার ইন্ডেক্স। ভ্যালুটা পাস করেছি কোথায়? মাস্টারে। তো মাস্টারে গিয়ে আমি ওই ডাটা অ্যারের মেইন কন্টেন্টকে কিভাবে দেখবো এখানে, রাইট? কোঅর্ডিনেটরের রুলস অনুযায়ী অ্যারের ইন্ডেক্স গুলো হয়ে যাবে এক একটা করে ভেরিয়েবল। এটা মনে রাখতে হবে। রুলস তো অলওয়েজ কি মুখস্থ করতে হয় না? কোড মুখস্থ করতে হয় না, রুলস মুখস্থ করতে হয়, সিনট্যাক্স গুলো জানতে হয়, রাইট? যে এভাবে ইফ লিখতে হয়, ইফ লিখার একটা নির্দিষ্ট রুলস আছে। যেমন কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কেরও রুলস হচ্ছে, অ্যারে যখন পাস করবেন, অ্যারের প্রতিটা ইন্ডেক্স পেজের মধ্যে এসে কি হবে? ভেরিয়েবল। অ্যারের ইন্ডেক্স কন্ট্রোলারে যা, ভিউয়েও কিন্তু তাই। অ্যারের একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবলের সমান, রাইট? তো আমি এখানে ওই ইন্ডেক্সটাকে ভেরিয়েবল আকারে লিখছি, ইকো ডলার মেইন কন্টেন্ট। এবার চেক করি, এখানে ওই পেজের কন্টেন্ট চলে আসছে, যেটা কাট করে নিয়েছিলাম।
এটা আসছে, কিন্তু এটা কিন্তু এই অংশটুকু কিন্তু আমার মাস্টার পেজের এখন অংশ না, তাই কিনা? দেখো মাস্টার পেজের অংশ ভিন্ন একটা পেজ থেকে কোড রিড করে এখানে এসে ডিসপ্লে করাচ্ছে। তার মানে আমি এখন যদি বলি সাপোর্ট, ক্লিক করি, ওখান থেকেও যদি আমি সাপোর্টের কন্টেন্ট গুলো দিয়ে একটা পেজ করে রাখি, তাকে আমি মেইন কন্টেন্টে দিয়ে দেই এবং মাস্টার লোড করাই, সাপোর্টের কন্টেন্ট গুলো এখানে এসে ডিসপ্লে করবে। বোঝা যাচ্ছে? এটা পরে করব, বাট তার আগে আমরা এই লাইনটুকু বা এই তিনটা লাইন বুঝতে পারলাম কিনা। আগে অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, অ্যারের একটা ইন্ডেক্সের মধ্যে ওই পেজের কোড গুলো রিটার্ন করে নিয়ে আসলাম, দেন অ্যারেটা সেকেন্ড প্যারামিটার আকারে পাস করলাম। রিটার্ন তারপর এই যে ওখান থেকে দেখেন কোন একটা ফাংশন দুই ভাবে কাজ করতে পারে, এক ইকো করে দিতে পারে ওখানেই ডিসপ্লে হবে, দুই সে রিটার্ন করতে পারে যা আমি যেখান থেকে কল করেছি সেখানে ভ্যালুটা পাঠিয়ে দেব। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড কাজটা করব, সেটা হচ্ছে আমরা তো জাস্ট লোড করলেই এই আউটপুটটা আসে, তাই না? আমার ডোমেইনে গেলাম, এই আউটপুটটা আসলো, হোমে ক্লিক করলে আমার এই পেজটা আসবে, তাহলে কি করব? হোমে ক্লিক করলে এই পেজটাই আসবে, তাহলে আমি কিভাবে যাব? ডিরেক্ট ফাইলের নাম লিখে দিলে কাজ হবে না। আমরা নরমালি কি করতাম, যখন র কোড করলাম, ওই যে সাইন আপ, ভিউ অল ইউজার, এডিট ইউজার, ডিলিট ইউজার করলাম না, তখন আমরা হাইপারলিংক রেফারেন্সে কি বলছিলাম, ফাইলের নাম বলে দিচ্ছিলাম, বাট এখানে ফাইলের নাম বললে হবে না। দেখেন আমি যে কাজটা করছি, মাস্টারের মধ্যে গিয়ে যখন আমরা হাইপারলিংক করতে যাব, হোমে যখন হোম পেজের উপরে ক্লিক করবে, যদি কেউ ক্লিক করে, তখন আমি এভাবে লিখবো, প্রথমে লিখতে হবে php echo base url কন্ট্রোলারের নাম কি, সরি তার আগে লিখতে হবে index.php স্ল্যাশ দিয়ে কন্ট্রোলারের নাম কি, ওয়েলকাম, ফাংশনের নাম কি, হ্যাঁ বোঝা যাচ্ছে? আর আমাদের সাফিক্সটা কি ছিল? এটা না লিখলেও চলবে, লিখলেও চলবে, লিখলে ডিসপ্লে করবে আর না লিখলে ডিসপ্লে করবে না, এই হচ্ছে পার্থক্য। আমি যদি লিখতে চাই .html এ লিখতে পারবো, কারণ কনফিগের মধ্যে দেয়া আছে .html, যদি লেখা থাকতো .cs তাহলে আমি এখানে লিখতে পারতাম কি .cs। ওকে নাইস। তো আমি প্রথমে কি লিখেছি, বেস ইউআরএল মানে কি, একটু কার্সরটা ধরলেই বুঝতে পারবেন। কার্সরটা নিলে এখানে কি আসে, localhost/block/batch15, তার মানে কি বেস ইউআরএল মানে কি, প্রজেক্ট নেমটা, প্রজেক্ট ইউআরএলটা আমরা ওই যে কনফিগ ফাইলের লাইন নাম্বার 17 এ বেস ইউআরএল দিয়ে দিয়েছিলাম, ওই ইউআরএলটা এখানে আসছে। তারপরে কি আছে, index.php, তারপর ফাংশনের নেম। তো এবার যদি এখানে আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার পেজটা লোড হবে, বাট সিএসএস ইমেজ কিছুই পাবে না, না .html এর জন্য না, অ্যাবসলিউট পাথ দেয়া নেই, আমরা জাস্ট ফোল্ডার ফাইল রেখে দিয়েছিলাম, কানেকশনটা কি পারফেক্ট হতে হয় না। পারফেক্ট করার জন্য প্রতিটা সিএসএস কানেকশন, জাভাস্ক্রিপ্ট কানেকশনের সামনে বেস ইউআরএল কথাটা লিখতে হবে। বেস ইউআরএল মানে কি, আমরা কি প্রজেক্ট রুটে রেখেছি না সিএসএস ইমেজ জাভাস্ক্রিপ্ট, এর জন্য আমাকে বেস ইউআরএলটা দিয়ে দিতে হবে। সো মাস্টার পেজে যে যে জায়গাগুলোতে জাভাস্ক্রিপ্টের কলিং আছে, সিএসএস এর কলিং আছে, এর সামনে বসাতে হবে কি বেস ইউআরএল। সো php echo base underscore
এই বেস ইউআরএল কথাটা কপি করে সবার সামনে, মানে সব জায়গাতে যেখানে সিএসএস এর কলিং আছে, যেখানে জাভাস্ক্রিপ্ট এর কলিং আছে, কিছু কিছু জায়গাতে ইমেজের কলিং আছে। এই যে ইমেজ, তার সামনেও কি বসাতে হবে? সবগুলো জায়গাতে আমি ইমেজ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এর পাথ দিয়ে দিয়েছি। এবার লোড দেই, ইমেজ আসছে, এখানে পাথটা দেওয়া হয় না, এই একটা ইমেজই আসছে। আচ্ছা, ওইটা ঠিক করতে হবে। এই ইমেজ গুলো দেওয়া হয় না, বাট নিচের এই ইমেজ গুলো কিন্তু ঠিকই এসেছে। তার মানে সিএসএস জাভাস্ক্রিপ্ট পেয়েছে, বাট ইমেজের বেস ইউআরএলটা ঠিকঠাক মতো দেওয়া হয় না মেইন কন্টেন্টের মধ্যে, তাই না? এবং এখানে স্লাইডারের মধ্যে, স্লাইডারে যত জায়গায় ইমেজ আছে সবার সামনে কি দিতে হবে? বেস ইউআরএল। স্লাইডারে সবার সামনে আমাকে বেস ইউআরএল দিতে হবে। কন্টেন্টের মধ্যে যে যে জায়গাগুলোতে কন্টেন্টটা কোথায় আছে? হোম কন্টেন্ট না? হোম কন্টেন্টের মধ্যে গিয়ে দিয়ে আসতে হবে। হোম কন্টেন্টের মধ্যে গিয়ে ইমেজের বেস ইউআরএল দিয়ে আসছে, কারণ এটাই তো ওখানে গিয়ে চাইল্ড আকারে ঢুকে যাচ্ছে, তাই না? সো লোড করি, সবই আসছে উইথ ইমেজ। তিনটা ইমেজই এখানে রান করবে। আসলে কি একটা ইমেজ ছিল এখানে? তিনটা ইমেজ, এই ইমেজ গুলো তো আসছে, বাট একটা ইমেজ হচ্ছে আসছে কেন এখানে? এই পাত্রে একটু দেখতে হবে যে আমাদের এই ইমেজ স্লাইডারের ইমেজ, ও আচ্ছা সেভ করি নাই, এই জন্য বিভিন্ন ইমেজ আসছে। ঠিক আছে, ইমেজ গুলো কাজ করছে। তার মানে আমি এখন হোমের উপর প্রেস করলে এটা ঠিকঠাক মতো কাজ করছে। আমরা যদি এখানকার এই যে ইয়ার মতো করতে চাই, HTML এ লাইক সাপোর্টে ক্লিক করলাম, সাপোর্টের কন্টেন্ট গুলো এখানে ডিসপ্লে করছে, খেয়াল করেছেন? সাপোর্টে ক্লিক করলাম, সাপোর্টের কন্টেন্ট ডিসপ্লে করছে। যদি আমাদের সাইটে এটা করতে চাই, যে আমি সাপোর্টে ক্লিক করব আর সাপোর্টের কন্টেন্ট গুলো এখানে ডিসপ্লে করবে, তাহলে আমাকে যেটা করতে হবে, যে টেমপ্লেটের মধ্যে সাপোর্ট ফাইলটাতে সবগুলো কোড তো আমার দরকার নেই, আছে? সবগুলো কোডের দরকার নেই। আমার এই যে মেইন বার, যেটা মেইন বারের ভেতরের অংশটুকু, এই আর্টিকেল থেকে শুরু করে 41 থেকে শুরু করে কত পর্যন্ত? 56। সো 41 থেকে শুরু করে 56 পর্যন্ত কোড কাট করে আমি ভিউ এর মধ্যে আরেকটা নতুন ফাইল তৈরি করছি, পিএসপি ফাইল, যার নাম বলছি সাপোর্ট কন্টেন্ট। তো সাপোর্ট কন্টেন্টে সাপোর্টের কোডটুকু এনে রেখে দিলাম, শুধু ওই ভেতরের অংশটুকু, বাইরের কোডগুলো কিন্তু না, শুধু ভেতরের অংশটুকু। এখন যদি আমি মাস্টার থেকে বলি যে আমি সাপোর্টের উপরে ক্লিক করব, তাহলে কি আমাকে এ ধরনের একটা ইউআরএল লিখতে হবে? কি লিখবো? প্রথমে বেস ইউআরএল, তারপরে index ডট পিএসপি, দেন কন্ট্রোলারের নাম কি? ওয়েলকাম, দেন ফাংশনের নাম কি ইন্ডেক্স দিলে হবে? ভিন্ন ফাংশন লিখতে হবে। লাইক আমি ফাংশনের নাম লিখছি সাপোর্ট,
এটা আমার ইচ্ছে মতো দিতে পারি। কন্ট্রোলারের নাম তো ফিক্সড, index.php কি আপাতত ফিক্সড, বেস ইউআরএল তো আমাকে লিখতেই হচ্ছে। সো নতুন ফাংশনটা লাইক সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ এক দেড় ঘন্টা হবে। কি বলছেন? আচ্ছা, আপনি ভর্তি হয়েছেন? আপনি ভর্তি হয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আপনার নামটা? শিফাত। আপনি আপনি কি ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল? আচ্ছা ঠিক আছে। ওই যে সাগরের ফ্রেন্ড, আপনি কি সাগরের ফ্রেন্ড? আচ্ছা ঠিক আছে। এটা মডকে রিরাইট করার জন্য আমরা এটাকে বের করে ফেলবো পরে, এটা দেখবো আমরা। আপাতত লিখছি। সো সাপোর্ট কে লিখছি, সাপোর্ট নামে কি একটা ফাংশন লিখতে হবে আমাকে ওয়েলকাম কন্ট্রোলারে। ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে আমরা নতুন একটা ফাংশন লিখবো, সেটা ডেফিনেটলি একটা পাবলিক ফাংশন হবে। পাবলিক ফাংশন সাপোর্ট। ইনডেক্স ফাংশন আর সাপোর্ট ফাংশন অলমোস্ট সেম হবে, শুধু চেঞ্জ হবে কি এই যে পেজের কন্টেন্টটা, কার কন্টেন্ট আসবে? সাপোর্টের কন্টেন্ট এখন চলে যাবে কোথায়? মেইন কন্টেন্ট। আমার কি ইন্ডেক্সের নাম সেম, কারণ কি আমার মাস্টারের মধ্যে ভেরিয়েবলের নামটা অলওয়েজ সেম। তো এবার চেক করি, আমি যখন হোমে ক্লিক করছি হোমের কন্টেন্ট পাচ্ছি, রাইট? এখন আমি যদি সাপোর্টে ক্লিক করি, খেয়াল করেন সাপোর্টের কন্টেন্ট আসছে। অ্যাডভান্টেজটা কি, আমার যদি 100 পেজও থাকে, আমার যদি এই লেখাটা চেঞ্জ করতে বলে বা ইমেজটা চেঞ্জ করতে বলে, একটা পেজেই তো করতে হবে মাস্টারে। ফুটারে কোনো কিছু চেঞ্জ করতে বলে আমার একটা পেজেই তো করতে হবে, সেটা কি মাস্টারে। কন্টেন্ট আমার অলওয়েজ চেঞ্জ হতে থাকবে, প্রতিটা ফাংশন আলাদা আলাদা কন্টেন্ট আমাকে প্রোভাইড করবে। তাহলে 5টা পেজের জন্য আমার কয়টা হবে? 5টা কন্টেন্ট, 5টা আলাদা করে কন্টেন্ট পেজ আর একটা আমার মাস্টার পেজ। তা তো করতেই হবে, আদারওয়াইজ কি ডাইনামিক সাইট হবে? আমাদের তো ডাইনামিক নিয়ে শুরুই হয়নি, এটা জাস্ট মাস্টারিং হচ্ছে। বোঝা যাচ্ছে? আমরা তাহলে সাপোর্ট ব্লগ আরো 2-3টা পেজ করে ফেলি। ইন দ্য মিন টাইম আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। কোডটা কি দেওয়ার দরকার আছে? অবশ্যই স্যার। আচ্ছা তাও দিয়ে দিচ্ছি।